হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেইলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ। আজকের ব্লগটাও ইফতারি না, সেহরি থেকে শুরু করছি। তো সেহরিতে আমাদের জন্য তো তরকারি রান্না ছিলই, কিন্তু ওই যে বললাম আমার আম্মু সবকিছু খেতে পারে না, আম্মুর মুখের স্বাদ এখনো ঠিক হয়নি, তাই আম্মুর জন্য ঝটপট কিছু পটলের ভাজি করে নিচ্ছি। পটলের ভাজি মানে ওই যে বেগুন ভাজির মতো, জাস্ট হলুদ লবণ মরিচ মাখিয়ে একটু ভেজে নেবে। আম্মু আসলে মশলা জাতীয় তেমন কিছু খেতে পারে না, সো এখানে একটু মশলাটা কম থাকে, শুধু হলুদ মরিচ ছাড়া কিছু থাকে না, তাই এটা দিয়ে কোনো রকমে আম্মু একটু খেয়ে উঠতে পারে। আমার আসলে পটল খেতে একদমই ভালো লাগে না। পটল খেতে গেলে মনে হয় যে পটলের বিচিগুলো যখন কামড়ে পড়ে তখন আমার খুবই বিরক্ত লাগে, এজন্য আমি সহজে পটল খেতেই যাই না। কিন্তু এরকম করে ভাজি করলে কিন্তু খেতে খারাপ লাগে না, মোটামুটি খেতে ভালোই লাগে। আর আগে না খেলেও এখন একটু একটু খাওয়া বলতে গেলে শিখেছি। পটল আমার খুবই অপছন্দের একটা সবজি, কিন্তু আম্মুর জন্য এরকম পটল ভাজতে ভাজতে, বা আম্মু তো আরো ভালো করে ভাজে, এরকম ভাজতে ভাজতে আসলে একটু একটু খাওয়া শিখে গেছি। আগে দেখা যেত তরকারিতে যদি আম্মু আলু পটল দিয়ে রান্না করতো, আমি সবগুলো পটল সাইডে রেখে শুধু আলুদের তরকারি খেতাম। এজন্য অবশ্য আম্মুর অনেক বকাও খেতাম, কিন্তু তারপরেও আমি পটল খেতাম না। পাশে আমি কিছু তরকারিও গরম করে নিলাম, আর আমার ভাত রান্নাও হয়ে গেছে। আর যেহেতু অলমোস্ট সেহরির টাইম হয়েও গেছে, সো এখন তাহলে চলুন খাওয়াটা সেরে আসা যাক। The next day. আজকে ইফতারের জন্য একটু চিকেন ফ্রাই করে নিলাম, খুব ইজি যেহেতু আগে থেকে মাখানো ছিল। আর আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করবো চিন্তা করছিলাম। আমি কিন্তু ছোলা বুটটা থাকে না, খুব একটা খেতে আমার ভালো লাগে না, বাসায় খুব একটা কেউ খায় না। ওই যে বলেছিলাম আবু আসলেই বেশি খাওয়া হয়, আবার ইদানিং দেখছি সামিও খাওয়া শুরু করেছে। তো সেজন্যই আর কি আজকে চিন্তা করলাম একটু ডিফারেন্ট স্টাইলে ছোলা বুটটা খাবো। আমি এর আগে কখনো খাইনি, এই প্রথমেই খাচ্ছি ছোলা বুটের চাট। অনেকেই হয়তো খেয়েছেন, কিন্তু আমি কখনো খাইনি। তো চলুন আজকে ছোলা বুটের চাটটা বানাই এবং দেখি আসলে এটা খেতে কেমন লাগে। তো এই যে এখানে কিছু বুট সিদ্ধ করে নিয়েছি, আমি খুব অল্প পরিমাণ নিচ্ছি, বেশি নেইনি। এখানে হচ্ছে আমি সামান্য একটু আদা জিরা আর লবণ দিয়ে সিদ্ধ করে নিছি, আর কিছু দিনই। আর এরপরে আলুগুলো ছোট ছোট করে কিউব করে কেটে ভেজে রেখেছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে। আর এখানে শসাগুলো নিয়েছি, যে বেবি কিউকাম্বার গুলো যেগুলো পাওয়া যায়, ওগুলো আমি চোচাটা সহই ছিলকাটা সহই কেটে নিয়েছি, কারণ এগুলো ছিলকা সহই খাওয়া যায়। আর এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, সেটা দিয়ে কেটে নিচ্ছি, সেটাও মাখিয়ে নিব। আর মশলার মধ্যে নিব সামান্য একটু বিট লবণ, একটু জিরার গুঁড়া, একটু চাট মশলা, আর তেঁতুলের টক। তেঁতুলের টকটা আমার আগে থেকেই বাসায় বানানো আছে, সে তেঁতুলের টক। এই তো সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। আর যদি বাসায় গরম মশলা থাকে, ভাজা গরম মশলা যেটা হোমমেড থাকে, সেটা যদি থাকে তাহলে সেটাও ভালো, সেটাও একটু সামান্য ছিটিয়ে নিব। আর এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এরপর আমি আমার প্রয়োজন মতো টক দই সামান্য একটু চিনি দিয়ে ফেটে রেখেছি। তারপর এটা যখন সার্ভ করতে হবে তখন আসলে দিতে হবে, কিন্তু আমি একটা বড় ধরনের গাঁথানি করে ফেলছি। আমি যখন চাটটা মিক্স করছি তখনই আমি এটার মধ্যে টক দই দিয়ে মিশিয়ে রেখেছিলাম, কিন্তু আমি চাটটা খাওয়া হয়েছে আমার অনেক পরে, যার কারণে দেখা গেছে যে টক দইটা থেকে আমার পানি ছেড়ে দিছে। বেস্ট হয় যদি পানি ছাড়া টক দইটা ইউজ করা যায়, কিন্তু আমরা আড়ংয়ের যে টক দইটা কিনি সেটা আস্তে ফ্রিজে রেখে দিলে পানি হয়েই যায়, সো কিছু করার থাকে না। আর ওই পানিটা ফেলে আমি করতেও পারি না, যার কারণে দেখা যায় কি যে আমার টক দইটা একটু ফেটে রাখলে পানি হয়ে যায়। তো আমি নতুন কিছু একটা বানাবো আর শুরুতে একটা গাঁথামি করবো না, সেটা তো হয় না। আর বুঝে বললাম এখানে আমার এখানে বাসায় বানানো যে তেঁতুলের টকটা ছিল সেটা সামান্য দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এই চাটটা বানান তাহলে কিন্তু টক দইটা যখন আপনি সার্ভ করবেন ঠিক তখনই দিবেন, আমার মতো গাধামি করে আগে দিয়ে রাখবেন না, তাহলে খেতে স্বাদ হলেও পুরা বুটটার মধ্যে কিন্তু একটু পানি পানি থেকে যায়, খেতে ভাল লাগে না অ্যাকচুয়ালি। তখন স্বাদ হলেও আপনার কাছে জিনিসটা খুবই বিরক্তিকর লাগবে, সো এই ভুলটা করবেন না। আর এটা তো একটা কমন ব্যাপার, আমি প্রথম কিছু একটা বানাবো আর এই ধরনের কোনো একটা ভুল করবো না, এটা তো হতেই পারে না।
আরো একটু তেঁতুলের টক মিক্স করে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয়েছে আর একটু দিলে ভালো হবে, একটু কম হয়ে গেছে তেঁতুলটা। আমার কাছে টক টক জিনিস একটু বেশি পছন্দ, তো সেজন্য আমি আর একটু দিয়ে নিছি। আপনারা কেউ মানে আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমি সবচেয়ে বড় ভুলটা করলাম, এখানে ইচ্ছা মতো টক দই দিয়ে দিছি। মানে সামান্য যদি দিতাম তাও একটা কথা ছিল, আমি আমার মনের মতো টক দই এখানে দিয়ে গেছি। আর সব শেষে ওই যে ভুজিয়া পাওয়া যায়, সেই ভুজিয়াটা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি, দেখতেও ভালো লাগে। কেউ চাইলে সামান্য একটু ডালিম ছিটিয়েও দিতে পারেন, যেটা আমরা দই বড়া খাওয়ার সময় দিই, তো সেটা ছিটিয়ে দিলেও ভালো লাগবে। আমার কাছে ভুজিয়া ছিল, আমি একটু ভুজিয়া ছিটিয়ে নিচ্ছি। সো এই তো ফাইনালি ভুজিয়া ছিটিয়ে নেওয়ার পরে আমার ছোলা চাট রেডি। আমি এই প্রথম লাইফে ছোলা চাট খাচ্ছি। আমি এমনিতেই ছোলা খুব একটা পছন্দ করি না, বাট এই ছোলা চাটটা দেখার পর মনে হচ্ছে যে না, খেতে পারবো, কারণ এই ধরনের টক জাতীয় জিনিস সবসময় আমার খুব পছন্দ। তবে এখন মনে হচ্ছে হ্যাঁ, আমি খেতে পারবো। এই সবকিছু রেডি করতে করতে আমার আসলে অলমোস্ট ইফতারের টাইম তখন হয়ে গেছিল। দেখা গেছে আমার চিকেনও এখনো ঠিক মতো ফ্রাই হয়নি, আর সেদিনকার তেমন কিছু ছিল না। কি করছিলাম, হ্যাঁ তেমন কিছু ছিল না সেদিনকা, আর যার কারণে ইফতারের হয়তো আর 5 মিনিটের মতো ছিল। আমি তখন ইফতারের প্লেটগুলো সাজাচ্ছিলাম, কারণ এই যে একদিকে এরকম ছোলাটা রেডি করলাম, তারপরে চিকেন ফ্রাই করতে দিলাম, আবার কুট ছিল যেটা সামি তো আবার এইসব টক দই দিয়ে খায় না জিনিসপত্র, ওর জন্য আলাদা করে রাখলাম। তো এগুলো করতে করতে দেখা গেছে যে আমার ইফতারের টাইম হয়েই গেছে। সো আমি তখন আর কি তাড়াহুড়া করে ইফতারের জন্য রেডি হচ্ছিলাম, আর অলমোস্ট আজান দিয়েই দিচ্ছিল, আর আম্মু আমাকে বকা দিচ্ছিল যে আগে বসে ইফতারটা করে নে, আগে বসে ইফতারটা করে নে। বাট আমার একটা বদভ্যাস কি, ওই যে মানে হাতের কাছে জিনিসটা থাকলে না কেমন লাগে, মনে হয় যে না আগে শেষ করে নেই, এটা শেষ করে তারপরে একবারে শান্তিতে খেতে বসি। সো এটা আমার একটা বিশেষ খারাপ রোগ মনে হয়। শেষ পর্যন্ত আম্মুর বকাতে আর কিছু না করতে পেরে বসেই পড়লাম যে না, রোজার সময় ফাইজলামি করা ঠিক না, ঠিক টাইমে রোজা ভাঙা উচিত। A few hours later. যেহেতু আমরা সারা রাত জেগেই থাকি, আর সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে মানে সকাল তো আর থাকে না, দেখা যায় যে 12টার আগে ঘুম থেকে উঠি না, কারণ ঘুমাতে যাই 5টার পরে। সো 12টা পর্যন্ত মানে অ্যাটলিস্ট 6 ঘন্টা তো ঘুম লাগে। সো 12টাও অনেকদিন 11টার সময় উঠে যায়, তবে বেশিরভাগ দিনই 12টার সময় উঠি। সো 12টার সময় উঠে নামাজ টামাজ পড়তে হয়, আর দুপুরবেলা কোনো টাইম পাওয়া যায় না, দেখা যায় আবার ইফতারের সময় হয়ে যায়। সো ঘরের কোনো কাজকর্ম কিছুই হয় না, আর ঘরের তো ধুলাবালি কি পরিমাণ জমে। আর যেহেতু আমাদের বাসায় কোনো কাজের লোক নেই, সো এখন আমরা বাসায় নতুন নিয়ম শুরু করেছি এই রোজার মধ্যে। যেহেতু রাত্রে জেগেই থাকতেছি আর দিনের বেলা ঘুমাচ্ছি, সো আমরা পুরো রুটিনই চেঞ্জ করে ফেলছি। মানে যেহেতু वाह दीदी, वाह दीदी, नहीं नहीं दीदी, वाह दीदी, व्हाट इज दिस दीदी, दीदी। রাতে সারা জেগে থাকি, সো আমরা এখন থেকে ঘরের কাজকর্ম যা থাকে তা রাতের বেলা শুরু করে দিই। তো সেই জন্যই সেদিনকে আসলে রাতের বেলা আমি আর আমার ভাই, আমার মা, আমরা 3 জন মিলেই ঘরের ফার্নিচার পরিষ্কার করছিলাম। সো আমার ভাইকে দিয়ে ঘরের ফ্যান মোছানো হচ্ছিল, উপরের যে জিনিসগুলো থাকে সেগুলো ওকে দিয়ে করা হচ্ছিল। মাশাআল্লাহ 6 ফিট একটা মানুষ, তার জন্য সেই উপরের কাজ করতেছিল, আর আমি আর আম্মু নিজের ফার্নিচার মোছার কাজ করতেছি। আর আমার ভাইকে দিয়ে কাজ করানো মানে বিশাল একটা ব্যাপার, ঝগড়াঝাটি করতে হয় রীতিমতো। তো ও যখন ফার্নিচার মুছছিল, মানে ফ্যান মুছছিল, আমি চিন্তা করলাম এই মোমেন্ট গুলো তো আমাকে ধরে রাখতেই হয়। সো ও ঘরের ফ্যান মুছছিল, আর আমি হচ্ছে নিজের ফার্নিচার মুছছিলাম। আর তখন এই যে দেখেন রাত 1:20 বাজে, আর আমি আর আমার মা, আমার ভাই, আমরা তখন পূর্ণ দমে মানে একদম ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছিলাম ঠিক সেরি পর্যন্ত, কারণ ঘরের রান্না বান্নাও শেষ। রাতের বেলা কাজ করেছিল না, সকালবেলা 12টার সময় উঠে আরাম করে আয়েশ করে নামাজ টামাজ পড়ে জাস্ট ইফতার রেডি করতে যাই। কারণ ইফতার রেডি করা ছাড়া মনে করেন রাতে মানে সেরির খাওয়াও রাতে রান্না হচ্ছে, ঘরের কাজকর্মও রাতে করা হচ্ছে, সবকিছু রাতে হচ্ছে। The next morning. আজকে ইফতারে চিন্তা করলাম চিকেন ব্রেড পকেট বানাবো। তো সেই জন্য খুব সুন্দর করে তামঝাম করে চিকেনটাকে সুন্দর করে রান্না করছিলাম, একদম ক্যাপসিকাম দিয়ে ভালো মতো মশলা টসলা দিয়ে, যেরকম দেখলাম আর কি অন্য একটা চ্যানেল থেকে দেখে আসলে আমি রান্নাটা শুরু করলাম। কিন্তু শেষ পর্যন্ত আমার কপালে যা জুটলো, আমি চিকেন ব্রেড পকেট আর বানাতে পারতাম না।
চিকেনটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এটাকে আমি 2টা কাজে লাগালাম। ব্রেড পকেট তো হয়নি, কি বানালাম তা আপনাদেরকে দেখাচ্ছি। আর বাকি চিকেনটাকে দিয়ে আমি হচ্ছে নুডলস রান্না করে ফেললাম, একটাতে 2 কাজ করে ফেললাম, কারণ ব্রেড পকেট তো আমি বানাতেই পারলাম না। সো প্রথমে এটাকে চিকেন ব্রেড পকেট বানানোর জন্য যে ব্রেডটাকে বেলেন দিয়ে ঠিক করতে হয় সেটাও আমি পারলাম না, মানে কোনোভাবেই আমার দ্বারা হলো না, যার কারণে শেষ পর্যন্ত ব্রেড পকেট না বানায় আমি চিকেন ব্রেড রোল বানালাম। তাও রোলের গুলো মনে হচ্ছিল ফেটে যাচ্ছিল, যাকে কোনো রকম হয়েছে, একদম যে খারাপ ছিল তা না, আবার একদম ভালো ছিল তাও বলবো না। अरे कहना क्या चाहते हो? ভালো হলে আপনাদের সাথে রেসিপিটা খুব সুন্দর করে শেয়ার করতাম, যেহেতু ভালো ছিল না সো আপনাদের সাথে আর কি শেয়ার করবো। সো শেষ পর্যন্ত চিকেন ব্রেড রোল বানালাম। আর এখানে আমি একটু চিজ দিয়ে দিয়েছিলাম, যার কারণে আরো 12টা বাজাইছি, চিজটাকে একদম কড়াইয়ের নিচে লাগাই ফেলছি। মানে ওই দিনকে আমার পুরা ইফতারে একদম ছেঁড়া বেড়া অবস্থা ছিল। ভাগ্যিস মানে তখন অলরেডি 5:30 বেজে গেছে, আর আমি তখনও চিকেন ব্রেড পাকোড়া বানানোর ট্রাই করতেছিলাম, আর কিচ্ছু করিনি, শুধু দুধ সিদ্ধ ছিল। সো ভাগ্যিস আম্মু আসছে, আম্মু এসে মানে তাড়াহুড়া করে বাকি কাজ গুছাই দিছে। আমি তো পুরা রান্নাঘর একদম হুলস্থুল করে রাখছিলাম। যাক, আম্মু এসে সেদিন কারকে উদ্ধার করছে। সো চিকেন ব্রেড রোলটা বানানোর পরে আর কিছু করিনি, চিকেন ব্রেড রোলটা কোনো রকম বানাইছি। বানানোর পরে আমি ভয় পেয়েছিলাম, আল্লাহ আম্মু খেতে পারবে কিনা, কে জানে কি যে বলবে আমাকে, কারণ আমি ইফতারে মানে খুব বড়াই করে আম্মুকে বলছি। আম্মু এর আগে হেল্প করতে চাইছিল, আমি বলছি না কোনো হেল্প লাগবে না, আমি পারবো আম্মু, তোমার লাগবে না। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে কিছুই করতে পারিনি। সো খুব ভয় ছিলাম, কিন্তু কি আর করা, যা করে ফেলছি করেতে ফেলছি। তো এই যে দেখেন, এইভাবে আমি খুব চেষ্টা করতেছিলাম পকেটটা বানানো, কিন্তু সেটাও আমি পারিনি। যে মনে করলাম রুটিটাকে একটু চ্যাপটা করে তারপরে পকেটটা বানাতে হবে, কিন্তু সেটাও আমি করতে পারিনি। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, মানে পুরা বাজে অবস্থা ছিল আর কি আর বলবো, অনেকবারই তো বলেই ফেললাম। তো এই যে দেখেন, ভাজতে গিয়েও আমি পাউরুটিটা পুড়ে ফেলতেছিলাম, কোনো রকমই ভাজতে পারছিলাম না, মানে কোনোভাবেই সেদিনকার কিছু হচ্ছিল না। যেটাই করতেছিলাম সবকিছু প্ল্যানই ফ্লপ ছিল। चुप हो जाओ। ওইদিকে আবার আমি ফ্রেঞ্চ ফ্রাই করতেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই ভাজাও সেদিনকা ফ্লপ হয়ে গেছে। এয়ার ফ্রাই দিছি, কিন্তু মনে হচ্ছিল যেন আমি চুলায় ডুবো তেলে ভাজতে দিছি, এয়ার ফ্রাইয়ের মধ্যে এত তেল দিয়ে দিয়েছিলাম, মানে কোনো কিছু সেদিনকা আসলে আমার ঠিক হয়নি। তো এই ছিল আমার মানে ফাইনাল ব্রেড রোলের চেহারা, মানে তখনও ফ্রাই করতে দেইনি, তো এরপর ফ্রাই করা হলো আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড শেয়ার করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর আমার আজকের ছোলা চাটের রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা বাসায় যদি কেউ ট্রাই করে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।